আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে দেখা করে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। আরো জানাচ্ছেন শাকিলা করিম। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সোমবার হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা সহকারী হাইকমিশনে হামলা চালায়। ভবনের গেট ভেঙে পতাকা ছিঁড়ে ফেলে উগ্রবাদী সংগঠনের সমর্থকেরা। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কারণে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সহকারী হাইকমিশনের প্রধান মোহাম্মদ আল আমিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সাথে বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে ভারত। যাই হোক, আমরা বন্ধু থাকব। আমরা একটি ইতিবাচক, টেকসই ও গঠনমূলক সম্পর্ক তৈরি করতে চাই। অনেক বিষয়ে আমাদের পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করছি এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করে যেতে চাই। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে এই বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি তিনি। এদিকে চাঁদপুর আধুনিক নৌবন্দর পরিদর্শন শেষে নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ভারত নয়, সেদেশের কিছু মিডিয়া ও রাজনৈতিক দল অস্থিরতা তৈরির চেষ্টা করছে। আমি মনে করি না যে ভারতের সরকার এ ধরনের কোনো, এগুলো মিডিয়া আছে, কিছু পলিটিক্যাল পার্টি আছে যারা ইলেকশন করবে, তারা মনে করে এগুলো করে তারা ভোট পাবে, হয়তো তাদের ব্যাপার। সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারা ভালো কিছু পাবে না বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। বাংলাদেশে ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট শুনবে হাইকোর্ট। বুধবার শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির এর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। বাংলাদেশের গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সাফাই এবং হিন্দু সম্প্রদায়ের উপর টার্গেট হামলার অভিযোগ করা ব্রিটিশ এমপি ব্যারি গার্দিনার বক্তব্যকে লজ্জাজনক, অসত্য বলে মন্তব্য করেছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। সোমবার ব্রিটিশ পার্লামেন্টে এমপি ব্যারির এই অভিযোগের পর নিজের এক্স হ্যান্ডলে বার্গম্যান বলেন, লেবার এমপিরা প্রকৃত ঘটনা বের করার জন্য ন্যূনতম গবেষণা করে না, যা লিখে দেয়া হয় তাই পড়ে যান। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান সংগঠনটির প্রতিনিধিরা। বিদেশি রাষ্ট্রের প্রোপাগান্ডা রুখতে সরকারকে প্রচার বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত সুমন তানভীর প্রতিবেদনে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তিত অবস্থায় দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর নানা অস্থিরতায় কেটে যায় 4 মাসের বেশি সময়। কিন্তু দেশের এই পরিবর্তিত অবস্থা নিয়ে বিভিন্ন দেশের গণমাধ্যম অপপ্রচার করছে বলে অভিযোগ করছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন। দাবি ওঠে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিদেশি গণমাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবও। জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে জাতীয় ঐক্য গড়ার কথা। অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে। সবাই ঐক্যবদ্ধভাবে আসলে মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। আমি এবার আমাদের পত্রিকাগুলোকেও আহ্বান করব, তারা যেন এই যে বাংলাদেশকে নিয়ে যে কি ভয়ানক ধরনের
মিথ্যা ইনফরমেশন ছড়ানো হচ্ছে সেগুলো যেন কমব্যাট করে, তারাও যেন, এটা একটা জাতীয় দায়িত্ব আমরা মনে করি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় যমুনাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈঠক শেষে তারা জানান, দেশের বিষয়ে আপোষহীন থেকে যে কোনো ষড়যন্ত্র রুখতে প্রস্তুত ছাত্র সমাজ। জাতীয় ঐক্যের ভিত্তিতেই হচ্ছে 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান সেটি হয়েছে। তো জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই গণঅভ্যুত্থানের যে ভ্যানগার্ড হিসেবে কাজ করছে, আমরা সব সময় ফিল করি। আমরা ভারতের কাছে, আমাদের ছাত্র নাগরিকদের কাছ থেকে উদাত্ত আহ্বান জানাবো, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি, সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়। জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। পরদিন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে। সুমন তানভীর, RTV, ঢাকা। আঞ্চলিক উত্তেজনায় দেশবাসীকে সংযমের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশকে ঘিরে ভারতের উস্কানিমূলক ও রাজনৈতিক বক্তব্য নিয়ে উদ্বেগ জানান তিনি। ভারতীয় হাইকমিশনে বাংলাদেশের পতাকায় আগুন দেয়া জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, তাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশলে বাংলাদেশকে যেন ব্যবহার করা না হয়। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে বিক্ষোভে অংশ নেয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে নাইটেঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে গিয়ে শেষ হয়। এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভি অভিযোগ করেন, বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে ভারত। মাস্টার প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবে। মোদি মমতাদের বলবো, নিজেদের ঘর সামলান, নিজেদের দিকে নজর দিন। ভারতকে তার অভ্যন্তরীণ সাম্প্রদায়িক সমস্যা মোকাবিলার পরামর্শ দেন রিজভি আহমেদ। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া। ক্ষমতা হারিয়ে বিতাড়িত হওয়ায় হাসিনার চেয়ে বেশি পাগল হয়ে গেছে ভারতীয় বিজেপি সরকার ও উগ্রবাদীরা। আগরতলায় হিন্দু সংঘর্ষ সমিতির সদস্যদের সহকারী হাইকমিশনে আক্রমণকে পূর্ব পরিকল্পিত বলে ধারণা করছে বিএনপি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার করলে দুদেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক্স বার্তায় জানান, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে বাংলাদেশে। কোনো প্ররোচনায় পা না দিয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। যেভাবেই হোক দুর্নীতি থেকে জাতিকে বের করতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সব ধরনের দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে হবে। এক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের ভূমিকা পালন করার আহ্বান জানান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষের জন্য রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে সবাই সামনে থেকে না নিয়ে বাইরে বা পেছনে নাও, একটু কাছে নাও। আমরা দুর্নীতি, আমাদেরকে যেভাবেই হোক দুর্নীতির এই রোধ করতে হবে। আমাদেরকে এখান থেকে জাতিকে বের করে নিয়ে আসতে হবে, দেশকে বের করে নিয়ে আসতে হবে। সে যদি অর্থ তসরুপ করে দুর্নীতি তা না, মিথ্যে কথা বলা দুর্নীতি, ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করা দুর্নীতি, কারো ক্ষতি করা দুর্নীতি, এরকম অনেক দুর্নীতির ব্যাপক। আমরা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এই বিষয়গুলো শিক্ষা দিতে পারি এবং শিক্ষকদেরকে যদি আমরা সেরকম ভালো মানুষদেরকে শিক্ষক করতে পারি, আমি বিশ্বাস করি 5 বছর না, বাট 10 বছরের পরে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো। 10-12 বছর পরে আমরা ভালো রেজাল্ট পাবো।
ভারতে বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিক্ষুব্ধরা। এই সময় ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান বক্তারা। এদিকে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দেশব্যাপী ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বরিশালে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাশাপাশি শহরে মিছিল বের করে বিএনপি। খুলনায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এছাড়া ময়মনসিংহ, সুনামগঞ্জ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন উপজেলা ও জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে গণ অধিকার পরিষদের এক অংশের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের প্রতি ভারতীয় আগ্রাসন রুখে দেয়া হবে। বিকেলে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটি। হাইকমিশনে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হলে অনতিবিলম্বে তাদের ফিরিয়ে নিয়ে আসার দাবি জানান বিক্ষোভকারীরা। ভারতের প্রত্যেকটা মিডিয়া প্রতিদিন উস্কানি দিয়ে যাচ্ছে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সোমবার রাত থেকে দূতাবাসের আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। 2023 সালে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান পাসপোর্ট অধিদপ্তর দ্বিতীয় অবস্থানে রয়েছে বিআরটিএ তৃতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টিআইবির সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 গবেষণার প্রতিবেদনে তা প্রকাশ পেয়েছে। টিআইবি কার্যালয়ের সংস্থার নির্বাহী পরিচালক বলেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে মানুষ বাধ্য হয়ে ঘুষ দিয়েছে। ঘুষ লেনদেন হয়েছে 10,902 কোটি টাকা। তিনি আরও বলেন, বিগত সময়ে দুর্নীতির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়নি সরকার ও দুদক, তাই অবস্থার উন্নতিও হয়নি। আতিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 গবেষণার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টিআইবি রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হয়েছে পাসপোর্ট অফিস, এরপর বিআরটিএ, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ও ভূমি অফিস। সরকারি হাসপাতাল, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জাতীয় পরিচয়পত্র সেবা সহ 18টি প্রতিষ্ঠান। গড়ে প্রতিটি মানুষ 5,600 টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছে। সেবা গ্রহীতারা মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হচ্ছে 10,902 কোটি টাকা, যেটি আমাদের সংশ্লিষ্ট বছরের বাজেটের 1.43% এবং জাতীয় আয়ের 0.22%। এটা একটা বিশাল বোঝা। পাসপোর্ট অফিসে এখানে যে সেবা গ্রহীতাদেরকে হয়রানি যারা করে তার মধ্যে এক ধরনের সিন্ডিকেশন আছে, সেই কারণে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। যারা পদক্ষেপ নেওয়ার কথা তারাই কিন্তু এই যে দুর্নীতির ফলে যে অর্থ অর্জিত হয় তার লাভবান হন। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, 13 বছরে ঘুষ লেনদেন হয়েছে 1,46,000 কোটি টাকা। বাংলাদেশের দুর্নীতি কমছে না, প্রতিষ্ঠান ভিত্তিক দুর্নীতি বাড়ছে। বিগত সরকার দুর্নীতি কমাতে ব্যর্থ হয়েছে। এখন পৃথিবীর সবাই জানে মোটামুটি বাংলাদেশে দুদক অকার্যকর, যদিও 30% মতো মানুষ জানে দুদক নামে একটা প্রতিষ্ঠান আছে, কিন্তু তার প্রতি যে আস্থাহীনতা সেটার কিন্তু বিশাল নজির হচ্ছে এই তথ্যটি যে মাত্র 0.6% দুদকের কাছে অভিযোগ করেছে। টিআইবির প্রতিবেদন অনুযায়ী সেবা পেতে 70.9% পরিবার, দুর্নীতি ও 50.8% পরিবার ঘুষের শিকার হয়েছে। দুর্নীতি ও ঘুষের শিকার হয়েছে সবচেয়ে বেশি বরিশাল বিভাগের মানুষ, আর দুর্নীতি কম হয়েছে রংপুরে। আতিকুর রহমান, আরটিভি, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে জিয়াউর রহমানের সময় বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সুসম্পর্ক ছিল তা ঝালাই করে নতুন সম্পর্কের দ্বার উন্মোচন করতে আহ্বান জানান হাই কমিশনার। এ সময় বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। ভবিষ্যতে দুদেশের সম্পর্ক উন্নয়নে বিশদ আলোচনা হয় বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। কিরকম রিলেশন পাকিস্তানের সাথে বাংলাদেশের ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের সময়, পরবর্তী ম্যাডামের সময়, সেগুলোকে ওনারা বলেছেন। তারা ভবিষ্যতে খুবই আশাবাদী যে বাংলাদেশের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ব্যাপকতা লাভ করবে, এ ব্যাপারে তারা তাদের আশাবাদ ব্যক্ত করেছে। জানাবো আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। আর্থিক খাত সংস্কারের জন্য দাতা সংস্থাগুলোর কাছ থেকে $6 মিলিয়ন প্রত্যাশা করছে অন্তর্বর্তী সরকার, এমনটি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। তিনি বলেন, IMF এর সাথে $4.7 বিলিয়ন ঋণ সহায়তা সময়সূচির চতুর্থ কিস্তি মার্চের মধ্যে আসবে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে অর্থ মন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাত সংস্কারে সব ধরনের সহায়তা দেবে IMF। এমন পদক্ষেপ হাতে নেওয়া হবে যাতে আগামী সরকার তা অনুসরণ করতে পারে। আর্থিক স্থিতিশীলতা ফিরে আসছে বলেও জানান অর্থ উপদেষ্টা। $4.7 মিলিয়ন তো জাস্ট এই ফার্স্ট যে প্যাকেজে, কিন্তু আমরা যে রিফর্ম করতে যাচ্ছি সেটার তো অনেক কস্ট এন্টেল হবে। আমরা অনেক কিছু রিফর্ম করতে যাচ্ছি ব্যাংকিং সেক্টরে, রেভিনিউ সেক্টরে, তো এইগুলির জন্য ফান্ড লাগবে, তো বাইরের ফান্ড। ফরেন এক্সচেঞ্জ রেটটা আগের মতো উঠানামা করছে না। তারপরে ব্যাংকিং, বেশ কটা ব্যাংক মোটামুটি আপনার কিছুটা লিকুইডিটি সাপোর্ট লাগছে, কিন্তু ইসলামী ব্যাংক যেটা সবচেয়ে বড় ব্যাংক মোটামুটি কিন্তু কিছুটা ফিরে আসছে। ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো রকম কাগজপত্র ছাড়াই বিকাশ অ্যাপ দিয়ে আইডিএলসি, মিউচুয়াল ট্রাস্ট, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকে সাপ্তাহিক ও মাসিক ডিপিএস খুলেছে বিকাশের 32 লাখ গ্রাহক। সঞ্চয়কে সার্বজনীন করার বিগত 3 বছরের এই প্রয়াসকে উদযাপন করতে মঙ্গলবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী। এছাড়াও বিকাশের প্রতিষ্ঠাতা সহ এই যৌথ সেবায় যুক্ত থাকা ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা মনে করেন, বিকাশের সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ সঞ্চয়ের পরিধিতে পরিবর্তন এনেছে। রাতের সংবাদ এই পর্যন্ত। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।